শিক্ষার যেন বিস্তার লাভ করে। এই জন্য রাষ্ট্রের আন্ডারে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয় হলো শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের কাজ বাংলাদেশে শিক্ষা রিলেটেড যত ধরনের তৎপরতা আছে ওই সমস্ত জায়গাগুলোতে সহযোগিতা করা, আর্থিক সহযোগিতা, জনশক্তির মাধ্যমে সহযোগিতা, কিংবা আরো যত সহযোগিতা আছে সব কিছু করে। রাষ্ট্রের এখান থেকে প্রাপ্তি কি? যারা রাষ্ট্রের অর্থায়নে পড়াশোনা করে শিক্ষিত হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, আপনি আমি যদি হিসেব করি তাহলে দেখব যে রাষ্ট্রের অর্থায়নে শিক্ষিত হওয়া এই মানুষগুলো রাষ্ট্রের কাজ নিঃস্বার্থভাবে করে না, বরং এই লোকগুলো রাষ্ট্রের পরবর্তী কাজগুলো করতে হলেও তারা টাকার বিনিময়ে তারা পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করে। কেউ যদি ডাক্তার হয় তাহলে সে ফ্রিতে ডাক্তার হয় না। কেউ যদি ইঞ্জিনিয়ার হয় অথবা কেউ যদি ব্যারিস্টার হয়, আপনি খেয়াল করলে দেখবেন এদের কেউই ফ্রিতে সেবা দেয় না, বরং এদের প্রত্যেকেই অর্থের বিনিময়ে তাদের এই সেবা দিয়ে থাকে। প্রশ্ন হলো, রাষ্ট্র অর্থের বিনিময়ে নিজের অর্থ ব্যয় করে এই বিশাল বড় গোষ্ঠীটাকে দাঁড় করালো, বিশাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো দাঁড় করালো, বিশাল জনশক্তি শিক্ষাবিদদেরকে দিয়ে শিক্ষা পরিচালনা করলো। রাষ্ট্রের লাভ কি? সহজ কথা, রাষ্ট্র কিছু শিক্ষিত মানুষ পেল, রাষ্ট্রের মেরুদণ্ড শক্তিশালী হলো। যেই স্লোগান দিয়ে আমাদেরকে শোনানো হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, তো জাতির মেরুদণ্ড শক্তিশালী করার জন্য রাষ্ট্র এই যাবতীয় আয়োজন এবং কাজগুলো করে। এখন প্রশ্ন হলো, যেই এই বাবারা এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে খেয়াল করো, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সামগ্রিকভাবে এই স্লোগান ব্যাপকভাবে এটা কতটা যথাযথ এবং সঠিক? নাম্বার 2, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বলতে যেই শিক্ষাটাকে বুঝায়, যেই শিক্ষাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, শুধুমাত্র এই শিক্ষাটাই জাতির মেরুদণ্ড, এর বাহিরে কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। এই যে এক ধরনের মেসেজ আপনি আমি যদি খেয়াল করি তাহলে দেখব, এই যে আমাদের কোরআন শিক্ষা বোর্ড, শুধু গাজীপুরে এই শিক্ষা বোর্ডের আন্ডারে 300-র অধিক প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা বোর্ডের বাহিরেও মেফাকুল মাদারিসিল আরাবিয়া এই শিক্ষা বোর্ড রয়েছে, আঞ্চলিক শিক্ষা বোর্ড রয়েছে। সমস্তগুলো হিসেব করলে দেখা যাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো টাকা দেওয়া হয় না, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের শিক্ষিত জনশক্তি দিয়ে বরাদ্দ দেওয়া হয় না, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এখানকার জন্য কোনো বরাদ্দ দিয়ে বিল্ডিং নির্মাণ করা হয় না, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠ্যপুস্তক দেওয়া হয় না, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হয় না, সহযোগিতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় না। তার মানে বোঝা গেল পরিষ্কার একটা বৈষম্য। শিক্ষা জাতির মেরুদণ্ড বললেও আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাক্রমের সাথে যারা যুক্ত, শিক্ষা বোর্ডের সাথে যারা যুক্ত, দ্বীনি শিক্ষাগুলোকে তারা এক পাশে করে, একটা সাইড করে জাগতিক শিক্ষাটাকে সবচেয়ে বেশি তারা গুরুত্ব দিতে চায়। এখন আপনার আমার জন্য জরুরি হলো উম্মার সামনে এই কথাটা পরিষ্কার করা যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এর মানে কি শুধুই জাগতিক শিক্ষা? জাগতিক শিক্ষাই কি জাতির জন্য শিক্ষিত শ্রেণী দেয়, শিক্ষিত মানুষ উপহার দেয়?
নাকি আরো আছে যারা এই জাতিকে শিক্ষিত মানুষ উপহার দেয়? আমি স্পষ্ট ভাষায় বলি, কোরআন শিক্ষা বোর্ডের মতো, বেফাকের মতো, আঞ্চলিক বোর্ডগুলোর মতো আমাদের বোর্ডগুলো এই জাতিকে শিক্ষিত সন্তান দেয়। শুধুমাত্র শিক্ষিত সন্তান নয়, সুসন্তান উপহার দেয় এবং গুণওয়ালা সৎ নাগরিক উপহার দেয়, যারা আমানতদার হয়, সত্যবাদী হয়, এই দেশপ্রেমিক হয়, দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতেও বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে না। কোরআন শিক্ষা বোর্ড সহ ইসলামী শিক্ষাধারা থেকে এই ধরনের নাগরিকগুলো এই দেশ এবং জাতির জন্য এই শিক্ষাঙ্গন, এই শিক্ষা কারিকুলাম এবং এই শিক্ষাঙ্গনগুলো বারবার আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, আমাদের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কার্যক্রমকে মানুষের সামনে অগ্রহণযোগ্য, মানুষের কাছে অপ্রয়োজনীয় সাব্যস্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়ে থাকে। যেই সমস্ত কৌশলগুলো অবলম্বন করা হয়, ওই সমস্ত কৌশলগুলোর মধ্যে অন্যতম কৌশল হলো আমাদের এই শিক্ষাধারার যাবতীয় কার্যক্রমগুলোকে মানুষের সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয় থেকে দূরে সরিয়ে রেখে এখানকার যারা শিক্ষিত হন তাদেরকে জাতি পরিচালনার বিভিন্ন সেক্টর থেকে দূরে সরিয়ে রেখে মানুষের সামনে মেসেজ দেওয়া হয়। হুজুররা এবং মাদ্রাসা পড়ুয়ারা কাজে লাগে কোথায়? ও মসজিদে। এটাকে খুব প্রয়োজনীয় জায়গা মনে করা হয় না। মাদ্রাসায় প্রয়োজনীয় জায়গা মনে করা হয় না। আলেম হয়, হাফেজ হয়, প্রয়োজনীয় জায়গা মনে করা হয় না, বরং আরেকটু ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই হাফেজ, এই আলেম, এই মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরেরা দেশ এবং জাতির জন্য বোঝা, দেশ এবং জাতীয়দের কোনো কাজে আসে না। ফলে বারবার আওয়াজ উঠানো হয় একই শিক্ষা কারিকুলামে সবাইকে নেওয়ার জন্য, বারবার আওয়াজ উঠানো হয় মূল ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলি, মূল ধারা সবাইকে আনুন, এটা কোনো অসুবিধা নাই, তবে মূল ধারা মানে প্রচলিত জেনারেল শিক্ষা ধারা। কেউ যদি দাবি করে তাহলে এই দাবি মিথ্যা, শতভাগ মিথ্যা। বরং মূল ধারা হলো কোরআনী শিক্ষা, যেই জিনিস গারে হেরার মধ্যে এসেছে, যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে এসেছে। অতএব শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা কারিকুলামের এই চক্রান্তকে ধূলিসাৎ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে। তাদের সাথে যুক্তি তর্কের জায়গা থেকে স্পষ্ট করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের যে পরিবর্তন সাধন, এটাকে শিক্ষার মাধ্যমেই করেছেন। আমি স্পষ্ট ভাষায় বলি যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। প্রচলিত আমাদের যেই জাগতিক শিক্ষাধারা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং ওই শিক্ষাধারার যেই কারিকুলাম, যেখান থেকে আমাদের সন্তানদের কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যারিস্টার হয়, এদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। তারা উম্মার একটা প্রয়োজন পূরণের জন্য কাজ করেন, সেটা হলো দুনিয়াবি এবং জাগতিক প্রয়োজন পূরণের জন্য তারা কাজ করছেন। অতএব এই শিক্ষা কারিকুলামগুলো, এই শিক্ষাঙ্গনগুলো, এই শিক্ষাধারাগুলো লাগবে, প্রয়োজন আছে, প্রয়োজনীয়তা অস্বীকার করি না। তবে যদি কেউ আমাদের মাদ্রাসাগুলোকেও, কোরআনী শিক্ষাধারার এই প্রতিষ্ঠানগুলোকেও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বানায়া মূল ধারায় নেওয়ার কাজ করার চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, ষড়যন্ত্র করে, তাহলে তাদের এই ষড়যন্ত্রকে ভেঙে দেওয়ার জন্য, চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আমাদের সতর্ক, সাবধান এবং সজাগ থাকতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ সামগ্রিকভাবে উম্মার প্রয়োজনীয় যতগুলো কার্যক্রম ছিল সব কার্যক্রম পরিচালনা করেছেন না করেন নাই? জোরে বলতে হবে। করেছেন। উম্মার প্রয়োজন সমাজ এবং রাষ্ট্র চালানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র চালিয়েছেন। নবীজি যখন রাষ্ট্র চালিয়েছেন তখন মানুষের নিত্য নৈমিত্তিক যেই প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত জিনিসগুলোর যোগান তিনি দিয়েছেন। নবীজির পর সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন।
সাহাবায়ে কেরামও উম্মার প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলোকে সাপোর্ট দিয়ে গেছেন। গোটা পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন শিক্ষাবিদ আজ পর্যন্ত এই কথা দাবি করতে পারবে না কোরআনের শিক্ষায় শিক্ষিত নবী মুহাম্মদ রাষ্ট্র পরিচালনার সময়ে উম্মতের কোন চাহিদা পূরণ করতে পারেননি, কিংবা আবু বকর, ওমর, উসমান, আলী থেকে শুরু করে আজকের দিনে যারা রাষ্ট্র পরিচালনায় যুক্ত আছেন, ওলামা, দিনদার, আল্লাহওয়ালা, অথবা যেই সমস্ত রাষ্ট্রগুলোতে ইসলামী শাসন জারি আছে, কেউ এই কথা বলতে পারবে না যে সেখানে মানুষের নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় বিষয়গুলোর প্রতি অবজ্ঞা করা হয়, সেগুলো পূরণ করা হয় না, সেগুলো যথাযথ হয় বাস্তবায়িত হয় না, এই কথা কেউ বলতে পারবে না। এখান থেকে স্পষ্ট হয় শিক্ষা যেটাই হোক, একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি যেমন রাষ্ট্র চালাতে পারেন, ঠিক তেমনি ভাবে একজন আলেমও রাষ্ট্র চালাতে পারে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের পূর্বসূরি বহু উলামায়ে কেরামগণ, আজকের দিনে আরবের বহু উলামা, আফগানিস্তানের উলামায়ে কেরামগণ, সিরিয়ার উলামায়ে কেরামগণ গোটা পৃথিবীতে এই স্বাক্ষর রাখছেন ওলামারা রাষ্ট্র পরিচালনার যোগ্য, বরং তারা যদি রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্রে শান্তি আছে, সুখ আছে, চোর বাটপাররা তখন পালানোর পথ খুঁজতে থাকে। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আরব জাহান, যেটা জাহিলি বিভিন্ন ব্যবস্থাপনা দ্বারা নিমজ্জিত ছিল, এটাকে পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামকে দিয়ে এই কোরআনের শিক্ষার আলো দিয়েই তাদেরকে আলোকিত করেছিলেন। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, অত্যন্ত কৌশলে ইংরেজরা, বেদিনরা, বেঈমানরা আমাদের শিক্ষা কারিকুলাম গুলোকে, শিক্ষা ধারাগুলোকে যেন মানুষ গ্রহণ না করে গুরুত্বহীন ভাবে ফেলে দেয়। তারা আমাদের রাষ্ট্রের ডিজাইন করেছে, যে ডিজাইনের মধ্যে কোরআন এবং সুন্নাহ কাজে লাগবে এমন কোনো ব্যবস্থা রাখে নাই। তারা আমাদের সমাজকে ডিজাইন করেছে, যেই সমাজের কালচার সেখানে যেন কোরআন সুন্নাহ কাজে না লাগে এই ব্যবস্থা তারা করে রেখেছে। তারা আমাদের অর্থনীতিকে সুদ দ্বারা সাজিয়েছে, যেন আপনি আমি কোরআন হাদিসে অর্থনীতির যে মাসআলা পড়ি সেই মাসআলা যেন কাজে লাগাতে না পারি। তারা আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এদের প্রত্যেকের যাবতীয় সেক্টরকে সাজিয়েছে, এমন ভাবে সাজিয়েছে যেন আমাদের শিক্ষা সেখানে কাজে লাগতে না পারে। হ্যাঁ, রাষ্ট্র সাজিয়েছে গণতন্ত্র দিয়ে, অর্থ সাজিয়েছে পশ্চিমাদের দেওয়া সেই সুদভিত্তিক অর্থ দিয়ে, আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী ইত্যাদিকে সাজিয়েছে তাও কুফফারদের দেওয়া বিভিন্ন নীতি দিয়ে। আমাদের সামগ্রিকভাবে যে রাষ্ট্রের ব্যবস্থাপনা আছে, ভিতরে যত সিস্টেম আছে, সমস্ত সিস্টেমগুলোকে তারা সাজিয়েছে কুফফারদের দেওয়া বিভিন্ন সিস্টেম দিয়ে। আপনার আমার দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমার নবী কোরআনের শিক্ষা থেকে যদি রাষ্ট্রনায়ক হতে পারেন, আবু বকর, ওমর, উসমান যদি রাষ্ট্রনায়ক হতে পারেন, আমার নবী যদি তদানীন্তন সময়ে প্রচলিত সুদী ব্যবস্থাকে উৎখাত করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেন, আমার প্রিয় হাবিবের পর যদি গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার এক সুন্দর সিস্টেম জারি হতে পারে, আজকের এই আধুনিক বিশ্বে যদি আফগানিস্তান গোটা পৃথিবীতে উপমা তৈরি করতে পারে, সিরিয়া তৈরি করতে পারে, নামমাত্র ইসলাম থাকলেও সৌদি আরব যদি কিছুটাও তৈরি করতে পারে, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা থাকতে, আলেম থাকতে, হাফেজ থাকতে এই রাষ্ট্র ইসলামী শিক্ষাবিদ ছাড়া থাকতে পারে না। অতএব পরিবর্তিত বাংলাদেশে ইসলামী শিক্ষার বিপ্লব করার জন্য কারা কারা তৈরি, একটু হাত তোলা বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের সম্মানিত আলোচক চলে এসেছেন, এজন্য লম্বা করার সুযোগ নেই। সারমর্ম হলো উম্মার সামনে বিষয়গুলোকে পরিষ্কার করা জরুরি। কেউ কেউ মনে করে হুজুর হলে সমাজ, রাষ্ট্র, অর্থ, যাবতীয় ব্যবস্থাপনা এগুলোর সাথে যুক্ত থাকা যাবে না। কেউ কেউ মনে করেন কোরআনী শিক্ষা ধারা এটা সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত না। এই ধারণা ভুল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বসূরি
বুড়ারা যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন, একই সময়ে তারা মসজিদ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব পয়গম্বর আলাইহিস সালামের উম্মতরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র থেকে দূরে থাকবে, এটা হয় না, হতে পারে না। বরং এই সিস্টেমকে পরিবর্তনের জন্য আমাদের আওয়াজ উঠাতে হবে, সংগ্রাম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি শেষ করব ছোট্ট একটু কথা বলি। আজকে কেউ কেউ বিভিন্ন সময়ে তিরস্কার করে বলে, এই মাদ্রাসার শিক্ষা দিয়ে দেশ ও জাতির কি লাভ হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমার আলোচনার যে ভূমিকাটুকু ছিল সেখানে আমি পরিষ্কার করেছি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়